বিদেশে বেড়াতে এসে এরকম প্রবলেম করবো কোনো ভাবিনি। হাই স্পিড বুলেট ট্রেন, ইকোনমি ক্লাসে কোনো সিটই নেই। এবার আমাদের কাছে টাকাও শেষ, বুলেট ট্রেনে চড়ার আশা স্বপ্ন সব শেষ হয়ে গেল। ভাই দেশের নাম খারাপ হয়ে যাবে, যে তখন বলবে হ্যাঁ দেখো ভারতীয়রা এখানে এসে ভিক্ষা করছে। কেন ক্ষমা চাইবো? প্রবলেম হলো এখানে ব্যাংক খুঁজতে গেলে স্বাভাবিক ব্যাপার, জিপিএস কাজ করছে পরের না। ট্রেন মিস। কাশ্মীরে স্নোফল, রাশিয়াতে এসেও স্নোফল। ঝড়ের গতি নিয়ে ছুটে চলেছে ট্রেন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে। সঙ্গে পাল্লা দিয়ে তুষারপাত, চোখের নিমেষে সাদা হয়ে যাচ্ছে আশেপাশের সবকিছু। মনটা হঠাৎ যেন ফিরে গেল সেই ফেলে আসা অতীতে। সালটা 2007, সময়টা এই মে মাসের দিকেই হবে হয়তো। কলেজ ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে। ফলাফল দুটো মানুষকে চিরদিনের জন্য আলাদা করে দিয়েছে। সরি কৌশিক, তোমার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। যা হয়েছে ভুলে যাও। প্রিয় জন সেদিন ছেড়ে চলে গিয়েছিল। আজ প্রিয় জান, দেশ হোক কিংবা বিদেশ, কোনো পরিস্থিতিতে হার না মানা এক বঙ্গযুবকের আজকের দিনটাও শুধু বিশেষ। আর এই বিশেষ দিনের শুরুটা হয়েছিল 7ই মের সকালে রাশিয়ার কাজান শহরে। মস্কো থেকে কাজান কিভাবে সে পৌঁছেছিলাম, কাজানে পৌঁছে কি কি দেখেছিলাম, তার বিস্তারিত আলোচনা আগের পর্বে করেছি। আজকে কাজান থেকে যাব মস্কো, তারপর মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ। কাজান শহরে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে খুব সকালে চেক আউট করে আমরা রওনা দিলাম কাজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। শহর থেকে এয়ারপোর্ট বাই রোড 30 কিলোমিটার। কাজান স্টেশন থেকে অবশ্য এয়ারপোর্ট যাওয়া সরাসরি ট্রেন রয়েছে, কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা সেই পথে না গিয়ে সরাসরি ইয়ান্ডেক্স ক্যাব বুক করলাম। এখন 6:20, আমাদের ফ্লাইট টাইম সকাল 7:35। এখান থেকে এয়ারপোর্ট যেতে বলছে যে 25 মিনিট লাগবে, আর ভাড়া নিয়েছে 637 রুবেল। সামনে দেখা যাচ্ছে কাজান এয়ারপোর্টের টার্মিনাল 1, আর ওইদিকে স্টেশন, একদম এয়ারপোর্টের পাশেই স্টেশন রয়েছে। এখন টাইম হচ্ছে 6:55, আমরা এসে দাঁড়িয়ে পড়েছি আমাদের চেক ইন কাউন্টারে, পোবেডা এয়ারলাইন্সের আর কি বোর্ডিং কাউন্টার। আমাদের বোর্ডিং পাস এখান থেকে নিতে হবে, ওইদিকে সিকিউরিটি পার করে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে বোর্ডিং গেটের কাছে। সকালে রাস্তা ফাঁকা ছিল, তারপরে হচ্ছে সিকিউরিটিতে বেশিক্ষণ আটকায়নি, ফটাফট আর কি চেক ইন হয়ে গিয়েছে, ওই জন্যই আর অত চাপ হয়নি। যদি দেরি হতো, রাস্তায় জ্যাম ট্যাম থাকতো, তাহলে আজকে ফ্লাইট আর ধরা হতো না। বোর্ডিং পাস নেওয়া এবং সিকিউরিটি চেক দুটো কাজই কমপ্লিট হয়ে গেছে। যদিও এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাট ডোমেস্টিক যে ডিপার্চার সেটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোটো। তো সিকিউরিটি চেকে যেটা হলো সেটা হচ্ছে যে শুধু আমাকে আমার জ্যাকেট খুলতে হলো। মানে এখানে যারা আর কি ট্রাভেল করছে সবাইকে আগে নিয়ম হচ্ছে জ্যাকেট খুলতে হবে। জ্যাকেট খোলার পরে যেমন করে আমরা ব্যাগ ট্যাগ স্ক্যান করি তেমন দিয়ে দিতে হবে স্ক্যানিং মেশিনে জ্যাকেটটা। আমাদের সঙ্গে জলের বোতল ছিল, বাট জলের বোতল অ্যালাউ, বাট জল অ্যালাউ নয়। যে জলটা ছিল সেটা ফেলে দিতে হলো। জল, কোল্ড ড্রিঙ্ক এগুলো কিচ্ছু অ্যালাউ নয়। 7:10 হচ্ছে বোর্ডিং ক্লোজ হয়ে যাবে। বাইরে টিপ করে বৃষ্টিও পড়ছে। আর এই হচ্ছে আমাদের ফ্লাইট পোবেডার বোয়িং 727। আর এটা হচ্ছে সকালবেলা অনেকটা ওই লোকাল বাসের মতো হয়ে গেছে, যাত্রী ভর্তি, কোনো সিটি ফাঁকা নেই। দুদিন আগে যখন টিকিট কেটেছিলাম তখন সব ফাঁকা ছিল, এখন দেখছি সব ভর্তি। এখানে যেহেতু ট্রেন ভাড়া মানে ফ্লাইট ভাড়ার থেকে বেশি, তার জন্যই ফ্লাইটে ভিড়ও বেশি। কাজান থেকে মস্কোর পথে পোবেডা এয়ারলাইন্সের এই ফ্লাইটে আমাদের ইকোনমি ক্লাসের ভাড়া পড়েছিল 2959 টাকা পার পার্সন। ফ্লাইট কিংবা হোটেল বুক করার জন্য আমি কিন্তু ব্যবহার করেছি উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইট বুক করলে ফ্লাইটের খরচ কম হয়, অর্থাৎ এক কথায় সস্তার ফ্লাইট, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকের ক্ষেত্রে এয়ারবিএনবি, গোআইবিবো, Booking.com, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেল খরচ কম পড়ে সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। উঠে পড়লাম ফ্লাইটে। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 29A। হ্যান্ড ব্যাগেজ অ্যালাউ, বাট চেক ইন ব্যাগেজ কিন্তু অ্যালাউ নয়, মানে আলাদা করে পারচেস করতে হবে। তো ওই জন্য কিন্তু আমি আমার চেক ইন ব্যাগেজটা মস্কোতে রেখে এসেছি। আগেই বলেছিলাম যে ব্যাগ রেখে যাচ্ছি। ঠিক সকাল 7:35 আমাদের ফ্লাইটের চাকা করালো রানওয়েতে তার পজিশন নিতে। কাজান থেকে মস্কো এরিয়াল ডিস্টেন্স 718 কিলোমিটার, যেটা সম্পূর্ণ করতে পোবেডা এয়ারলাইনের বোয়িং 737 এয়ারক্রাফট সময় নেবে 1 ঘন্টা 40 মিনিট। পোবেডা এয়ারলাইন রাশিয়ার লো কস্ট এয়ারলাইন, যা রাশিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন এরোফ্লোটের
সহযোগী সংস্থা। এমনিতেই আকাশে মেঘ, তারপরে ফ্লাইট এখন উড়বে প্রায় 34-35 হাজার ফুট ওপরে। কিছু আর দেখানো নেই। এবার ঘুমিয়ে যাই, যে ঘুমটা অসম্পূর্ণ সেটাকে একটু হলেও পূর্ণতা দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে আপনাদের সাথে মস্কোর এয়ারপোর্ট পৌঁছে। সময় সকাল 9:12। মস্কোর SVO এয়ারপোর্টে ল্যান্ড করছে আমাদের ফ্লাইট। আর এই এয়ারপোর্টটা কিন্তু মস্কো থেকে কিছুটা বাইরে। ফ্লাইট যখন মস্কোর SVO এয়ারপোর্টে ল্যান্ড করছে, দেখলাম ওয়েদার এখানেও খারাপ। লাগাতার বৃষ্টি, সঙ্গে তুষারপাত। মস্কো শহরে যে 4টে আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে সেরেমতিয়েভো AS পুশকিন বা SVO এয়ারপোর্ট একটি। এছাড়াও রয়েছে ভানাকুবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মস্কো দোমেদোদোভো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ঝুকভাস্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাশ্মীরে স্নোফল দেখেছি, মানালিতেও স্নোফল দেখেছি, আর রাশিয়াতে এসে ফ্লাইট থেকে নামতে স্নোফল শুরু হয়ে গেছে। টেম্পারেচার এখানে এত লো। ফ্লাইট থেকে নামার আগে কিংবা পরে এই স্নোফল দেখার অভিজ্ঞতা দেশে থাকতে কাশ্মীরের শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর বিদেশের মাটিতে মস্কোর SVO এয়ারপোর্টে, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়ার দাপট। এই অভিজ্ঞতাটি কতটা রোমাঞ্চকর সেটা বলে বোঝানো সম্ভব নয়। বাসে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, এই স্নোফলটাকে এনজয় করি। আর তার মধ্যেই নানা রকম ফ্লাইটের ওঠানামা চলছে। আমরা দুজন যেখানেই যাবো সেখানেই স্নোফল হবে। রাশিয়াতে এসে বৃষ্টি পেয়েছি, ঠান্ডা পেয়েছি, স্নোফল জাস্ট আনএক্সপেক্টেড। এয়ারলাইন্সের বাস আমাদের পৌঁছে দিল SVO এয়ারপোর্টের অ্যারাইভেল টার্মিনাল। ফ্লাইট থেকে নেমে আমরা এবার বেরোবো এয়ারপোর্টের বাইরে। SVO এয়ারপোর্ট থেকে মস্কো শহর অনেকটাই দূরে। ট্রান্সপোর্টেশনের জন্য রয়েছে এরো এক্সপ্রেস ট্রেন, বাস এবং ক্যাব। এয়ারপোর্ট থেকে ট্রেন নিয়ে কোন স্টেশনে নামার পর আমরা তাড়াতাড়ি মস্কো শহর পৌঁছে যেতে পারবো সেই ম্যাপিংটা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে মস্কো যাওয়ার কিন্তু বাস রয়েছে, প্লাস ইয়ান্ডেক্স ট্যাক্সি রয়েছে। বাট আমরা যাবো হচ্ছে এই দিকে, কারণ এই দিকে রয়েছে হচ্ছে এরো এক্সপ্রেস, মস্কো যাওয়ার ট্রেন টু মস্কো। এয়ারপোর্ট টার্মিনালেই রয়েছে এরো এক্সপ্রেস ট্রেনের স্টেশন। টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার থেকে, এবং একই সঙ্গে ওই সংস্থার স্টাফরাও নিজেরাও হাতে হাতে টিকিট বিক্রি করছে। এখান থেকে এরো এক্সপ্রেস ট্রেন নিয়ে আমাদের যেতে হবে হচ্ছে বেলারুস কাভায় বা বেলারুস কায়া বলে একটা স্টেশন। আর এখান থেকে বেলারুস কাভায় যে স্টেশনটার কথা বলছি সেটা হচ্ছে 32 কিলোমিটার। এই এয়ারপোর্টটা কিন্তু মস্কো শহর থেকে অনেকটাই দূরে। সো ট্রান্সপোর্টেশনে কিন্তু খরচ এবং সময় দুটোই লাগবে। এই সব কিছুর মাঝে মনে পড়ল সকাল থেকে চা কিংবা কফি কোনোটাই খাওয়া হয়নি। এয়ারপোর্টের ভেন্ডিং মেশিন থেকে 1 কাপ কফি নিলাম, দাম পড়ল 150 রুবেল। এয়ারপোর্টের টার্মিনালে সব রকম নির্দেশিকা রয়েছে কোন পথে গেলে ওই এরো এক্সপ্রেস ট্রেনের স্টেশনে পৌঁছানো যাবে। টিকিট পাঞ্চ করে আমরা চলে এলাম মেন স্টেশনে, যেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে বেলারুস্কি। এখানে জিজ্ঞেস করলাম যে ট্রেন ফর বেলারুস্কি, বললো এইটাই। চলো উঠে পড়বো ট্রেনে, ছাড়তে খুব বেশি সময় বাকি নেই। ট্রেনটা দেখতেই ঝাক্কাস। এটা হচ্ছে এই ট্রেনের বিজনেস ক্লাস, বাট আমাদের রয়েছে ইকোনমি ক্লাসের টিকিট। মস্কোর এই এরো এক্সপ্রেস ট্রেন শহরের 3টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে কানেক্টেড। এরো এক্সপ্রেস অ্যাপও রয়েছে, যেটা সাহায্যে এই ট্রেনের টিকিট কাটা কিংবা নিজের গন্তব্যের স্টেশন সহজেই ট্র্যাক করে নেওয়া যায়। আমরা নামবো 2টো স্টেশন পরের বেলারুস্কি টার্মিনালে। রাশিয়ার মস্কোতে যে 3খানা এয়ারপোর্ট আছে না, সেই 3খানা এয়ারপোর্টকে এটা কানেক্ট করে। এটা টিকিট অনলাইনেও কাটা যায়, কাউন্টারেও কাটা যায়। এই টার্মিনাল BRC থেকে ছাড়বে। আমরা যে ট্রেনটা এখন ট্রাভেল করবো এটা ছাড়বে যে সকাল 10:40 মানে আর 3 মিনিট পরেই ছাড়বে। পৌঁছানোর টাইম হচ্ছে 11:37। ঘন্টাখানেকের কাছাকাছি জার্নি আমাদের হবে, এবং পরপর ট্রেনের টাইম দেওয়া রয়েছে। ডবল ডেকার প্যাটার্নের এই ট্রেনে নিচে কিংবা ওপরে যে কোনো জায়গায় বসে ট্রাভেল করা যায়, এবং লাগেজ রাখার জন্য আলাদা লাগেজ স্পেসও রয়েছে। এখানে উঠে এখানে কোনো সিট নাম্বার টাম্বার কিছু নেই, মেট্রোর মতো টিকিট পাঞ্চ করে উপরে উঠে এলেন। আপনি নিচেও বসতে পারেন, উপরেও বসতে পারেন। এই এয়ারপোর্টটা এমনিতেই মস্কো শহর থেকে অনেকটাই বাইরে। এখানে যদি আমি ইয়ান্ডেক্স ট্যাক্সি নিয়ে যেতাম তাহলে যা খরচ হতো, তো ট্রেন হচ্ছে বেস্ট। টাইমও বাঁচবে, খরচাও কম হবে। নাম এরো এক্সপ্রেস হলেও এই ট্রেনের গতি এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেকটাই স্লো। এই যে এরো এক্সপ্রেস, এই ট্রেনটা একটু ডিফারেন্ট। SVO এয়ারপোর্ট থেকে বেলারুস্কি টার্মিনাল পর্যন্ত অনেকগুলো স্টেশনই রয়েছে, কিন্তু আমাদের এই ট্রেনটা ছিল অনেকটা গ্যালোপিং টাইপ। সব স্টেশনে ট্রেন দাঁড়ায়নি। এই ট্রেনটার কথা বলছিলাম। দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন সাভিলোভস্কায়া। আর সাভিলোভস্কায়া ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের তৃতীয় স্টেশন বেলারুস্কি টার্মিনাল। বেলারুস্কি টার্মিনাল আসার আগেই বিভিন্ন দিক থেকে বিভিন্ন লাইন এসে আমাদের লাইনের পাশে পাশে জুড়ে গেল। সেই সঙ্গে
অনেক রকম ট্রেনও ছিল, যেমনটা আমাদের এখানে কোনো জংশন স্টেশনে ঢোকার সময় হয়ে থাকে। নির্ধারিত সময় ট্রেন আমাদের নামিয়ে দিল বেলারুস্কায়া স্টেশনে। পাশেই রয়েছে বেলারুস্কি টার্মিনাল। বেলারুস যাওয়ার ট্রেন এই স্টেশন থেকেই ছাড়ে। এই দিকে হচ্ছে বেলারুস্কি ভক্সাল, এইটা হচ্ছে বেলারুস্কি ভক্সল। এত বড় স্টেশন না, কোনখান দিয়ে যে বেরোবো, কোন দিক দিয়ে যে মেট্রো, কোথায় যে গাড়ি। রাশিয়ার যে ভিসা আমাদের কাছে ছিল সেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। যদি মাল্টিপল এন্ট্রির ভিসা থাকতো তাহলে আমরা সময় পেলে বেলারুসও ঘুরে আসতাম। বেলারুস্কি টার্মিনাল থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে সেই জায়গায়, সেই হোটেলে যেখানে আমাদের ব্যাগ রাখা আছে। ব্যাগটা পিক আপ করতে হবে। আর এখন টাইম হচ্ছে 12টা। আমাদের হাতে আর 1.5 ঘন্টার মতো সময় আছে, কারণ এরপরে আমাকে ওখান থেকে ব্যাগ নিয়ে আবার যেতে হবে হচ্ছে কাজানস্কিতে, যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে মস্কো থেকে সেন্ট পিটারবার্গের জন্য। আমরা মেট্রো নিতে পারতাম, মেট্রো ইন্টারচেঞ্জ করে যেতে পারতাম, কিন্তু তাতে সময়টা অনেক বেশি লেগে যাবে, ইন্টারচেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা ক্যাব নিলাম, এখন দেখা যাচ্ছে 19 মিনিট মতো সময় লাগবে। আর আমাদের এটাতে ভাড়া পড়লো হচ্ছে 620 রুবেল। মস্কো রেড স্কোয়ার। আর এই হচ্ছে হোপ অফ বাস, এটা এখন পুরো বন্ধ, এখানে কোনো এন্ট্রি নেই। কয়েকদিন পরেই হচ্ছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার যুদ্ধ বিজয় দিবস, ওই জন্য ওখানে প্যারেড ট্যারেড সব কিছু হচ্ছে, মানে প্রশাসনিক কাজকর্ম হচ্ছে, ওই জন্য সমস্ত এরিয়াটা ঘিরে দিয়েছে। ওখানে কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করছে না। 1.5 কিলোমিটার আগে থেকে সমস্ত বেড়া লাগিয়ে দিয়েছে। বৃষ্টি ভেজা মস্কো শহরে রেড স্কোয়ারকে একপাশে রেখে এগিয়ে চলল আমাদের ক্যাব। 9 মে রাশিয়া যুদ্ধবিজয় দিবস। তার আগে পর্যন্ত এই রেড স্কোয়ারের আশেপাশে কোনো ট্যুরিস্ট বা পর্যটককে অ্যালাউ করছে না মস্কো প্রশাসন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই পুরো এলাকাটা। যদিও ট্রাফিক চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখান থেকে রাস্তা সব বন্ধ, কোনো ট্যুরিস্ট অ্যালাউ নয়, মানে কোনো সিভিলিয়ান অ্যালাউ নয়। আমরা মস্কোতে যে হোস্টেল বা হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের লাগেজ সংগ্রহ করলাম। এবার এখান থেকে আমরা ট্রান্সফার হবো হচ্ছে মস্কো সেই স্টেশনে, যেখান থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার বুলেট ট্রেন ছাড়ে। মস্কোতে আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে লেলিন গ্রাদস্কি স্টেশন সড়ক পথে 6 কিলোমিটার। মেরিকেটে সময় লাগতে পারে 30 মিনিট মতো। আর সেখান থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় বেলা 1:30, অর্থাৎ এখান থেকে 12:30টার সময় রওনা দিলেও আমরা স্টেশনে পৌঁছে ট্রেন ধরার মধ্যে আরও আধ ঘন্টা অতিরিক্ত সময় হাতে পাবো, এই ভেবেই আমরা ক্যাব বুক করেছিলাম। কিন্তু ক্যাব যতক্ষণ এসে পৌঁছালো ততক্ষণে ঘড়ির কাঁটা বেলা 1টার ঘর শুয়ে ফেলেছে। হার্টবিট বেড়ে গিয়েছে। ট্যাক্সি বুক করেছি, এবার ট্যাক্সি এসে দাঁড়িয়ে আছে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার এখানে ইন্টারনেট চলছে না, বুঝতেও পারছি না। ড্রাইভার নেভিগেশন অন করেছে, বাট নেভিগেশন বোঝা যাচ্ছে না। ট্রেন মিস করার মতো ঘটনা আমার ট্রাভেল ক্যারিয়ারে কোনোদিনই হয়তো হয়নি, কিন্তু সেদিন 4টে ঘটনা একই সাথে ঘটেছিল। টয়লেট ইউজ করার কারণে আমরা বেরোতে দেরি করেছি। পুরো শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ। ঠিক সেই কারণেই ট্যাক্সি চালক আমাদের লোকেশন ট্র্যাক করতে পারছিল না। শহরের প্রায় প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালেই ট্রাফিক জ্যাম, যেটা এ যাবৎ আমি মস্কো শহরে এসে দেখিনি। আর ট্যাক্সি চালকও এমনই, সে স্টেশন চেনে না, তার ভরসা ওই গুগল ম্যাপ। আর ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপও অকেজো। এদিকে সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। 3-4 দিন ধরে রাশিয়া ঘুরছি, কোনোদিন এখন জামে পড়িনি। এতগুলো মেট্রোতে ঘুরলাম, এত রাস্তায় গেলাম, এত ক্যাব ধরলাম, ফাইনালি আজকেই জামে পড়ে গেলাম। আর রাশিয়ার মস্কো শহর তো কলকাতার বড় বাজার নয় যে জ্যাম দেখে বাস থেকে লাফ দিয়ে নেমে পিঠে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে হাওড়া ব্রিজ পেরিয়ে হাঁপাতে হাঁপাতে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরবো। প্রিয়মের টিকিট, আমার টিকিট আলাদা হয়েছে। ওর 40-এ টাইম, আমার 30। আমার ট্রেন তো বেরিয়ে গেছে। আমার ট্রেন ছাড়ার টাইম ছিল বেলা 1:30 আর প্রিয়মের 1:40। কিন্তু পরিস্থিতি এমনই হলো যে পরপর দুটো ট্রেনই মিস। বৃষ্টির কারণে সিগন্যাল না পেয়ে ট্রেন ছাড়তে দেরি হবে, আরও যেসব কারণে ট্রেন ছাড়তে লেট করে তার সবগুলো একবার চোখ বন্ধ করে ভেবে নিলাম। স্টেশনে যখন ঢুকলাম ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। পার্স ঘেলে দেখলাম সম্বল মাত্র 13,000 রাশিয়ান রুবেল। কাছে অত ক্যাশ নেই যে আমরা পরবর্তী ট্রেনের টিকিটটা কাটতে পারবো। ইকোনমি ক্লাসে কোনো সিটই নেই। ওই টাকাতে দুজনের ট্রেনের টিকিট কেটে নিলে আমাদের ব্যালেন্স ছিল। এদিকে আরও 2 দিন আমাদেরকে রাশিয়াতে কাটাতে হবে। কোনো ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন অ্যাপ কাজ করছে না। আমাদের কাছে যত রকম কার্ড ছিল সব কিছু দিয়ে ট্রাই করেও রাশিয়ান রেলওয়েজের অ্যাপ থেকে কোনোভাবেই ট্রেনের টিকিটও বুক হলো না। এমনি কোনো ট্রেনের টিকিট কেটে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ চলে যেতেই পারি, কিন্তু ওই যে ছোটবেলা থেকে বুলেট ট্রেনে চাপা স্বপ্ন, সেটাকে পূর্ণতা দিতে না পারলে এই ট্রিপটাই বৃথা হয়ে যাবে। বিদেশে বেড়াতে এসে এরকম প্রবলেম করবো কোনো ভাবিনি। পড়ে থাকলো একটাই উপায়, মানি এক্সচেঞ্জ। বহুদিন ধরে আমার পার্সে $60 রাখা রয়েছে। 1 বছর ধরে ডলার টানা হয়েছিল। গত বছর ব্যাংকক থেকে ফেরার সময় ওই 2টো নোট যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ সময় এসেছে সেটাকে কাজে লাগানোর। তাই সময় নষ্ট না করে প্রিয়ম চলে গেল স্টেশনের বাইরে, যদি আশেপাশে কোনো ব্যাংক খোলা থাকে সেখান থেকে মানি এক্সচেঞ্জ করতে। এদিকে আমি ব্যাগ পাহারা দেওয়ার সাথে সাথেই টিকিট কাউন্টারে খোঁজ নেওয়া শুরু করলাম পরবর্তী ট্রেন আছে কিনা, আর ট্রেন থাকলেও তাদের টিকিট অ্যাভেলেবেল রয়েছে কিনা, কারণ হাতে সময় বড় কম। এখান থেকে কম করে 1 কিলোমিটার ব্যাংকে টাকা এক্সচেঞ্জ হয়। প্রবলেম হলো এখানে ব্যাংক খুঁজতে গেলে স্বাভাবিক ব্যাপার, জিপিএস কাজ করছে পরের না। ট্রেন মিস। লোকজনকে জিজ্ঞেস করে 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 এর দোকানে তার দোকানে ঢুকে লাস্টে একটা মেয়ে পেলাম, সে নিজে এসে আমাকে
দেখিয়ে দিয়ে গেল ব্যাংকটা যে ভাই এখানে যাও। ফাইনালি এখান থেকে পেলাম, ডলার এক্সচেঞ্জ করালাম, $60 আমরা পেলাম 5,520 টাকা। রেট যথেষ্ট ভালো। তারপরে ফাইনালি টিকিটটা কেটেছি। $60 5,520 টাকা। তারপরে একটা ও আমাকে ফোন করে বলে যে কৌশিক দা দেখো তো রিফান্ড বলে কিছু হয় কিনা, আমাদের ওখানে তো ট্রেন Exactly. পালিয়ে গেলে কোনো রিফান্ড বলে কিছু হয় না। তা আমি না কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে দেখালাম, দিয়ে বলছে হ্যাঁ আপনি রিফান্ড পাবেন। তো আমার তো টিকিটের প্রাইস অনেক ছিল, তা সেখান থেকে টাকা কেটে নিয়ে ছিল প্রাইস 11,000 সামথিং ছিল বিজনেস ক্লাসে। না বিজনেস ক্লাসটা দেখাতে হতো। যাই হোক সেখান থেকে রিফান্ড হলো হচ্ছে 3,986। তো এবার ওখানে গিয়ে দেখলাম যে পরবর্তী যে ট্রেন 3:30 সেই ট্রেনের টিকিট আছে, তখন অবধি টিকিট ছিল একটাই, ছিল হচ্ছে কমফর্ট। তো আমি কমফর্টের টিকিট একটা কাটলাম। এই করতে করতে ও এলো, এবার ও দেখছে যে ওই ট্রেনে আর কোনো টিকিটই নাই, না কমফর্ট না ইকোনমি, বিজনেস ক্লাস যা আছে বিজনেস বিজনেস ক্লাস ক্লাস 13,000 অনেক টাকা অনেক টাকা। এবার পরবর্তী যে ট্রেন মানে 3:30 একটা ট্রেন আছে, 3:40 পরবর্তী ট্রেন আছে সাবসান ট্রেন। তো 3:40 ট্রেনটাতেও ট্রাই করলো, ইকোনমি নেই কিন্তু একটাই আছে বিজনেস কমফর্ট। তো সেই কমফর্টও কাটলো। আগেরবার ট্রেন মিস করেছি, আশা করি এবার ট্রেন মিস করবো না। এখন অলরেডি বেজে গেছে 2:59, 3:30 সেকেন্ড থেকে আমাদের ট্রেন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ। আসলে ওপরবেলা মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেয়, হয়তো জীবনে এটা দরকার ছিল যে বিদেশে এসে ট্রেন মিস করা সত্যি চাপের ব্যাপার, যেখানে আপনার কাছে কোনো টাকাই নেই। আজকে এখানে জায়গায় জায়গায় সব মিনিস্টাররা যাচ্ছে, কনভয় রয়েছে, জিপিএস টোটালি জ্যাম রয়েছে, জ্যাম করে রেখে দিয়েছে। মানে ম্যাপ নেভিগেশন কিচ্ছু কাজ করছে না, ম্যাপও কাজ করছে না, শুধু গুগল ট্রান্সলেটটা মাঝে মধ্যে চলছে, ইন্টারনেট মাঝে মধ্যে আসছে কিছু কিছু জায়গায়, যেমন ট্রেন স্টেশনে ইন্টারনেট আছে, রাস্তায় একটু এগিয়ে চলে গেলে রেড স্কোয়ার সাইডে গেলে কোনো রকম ইন্টারনেট নেই, পুরো বন্ধ। এবার সেন্ট পিটার্সবার্গে আমরা একদিন থাকবো, সেখানে ঘুরবো খাবো, এবার পয়সা তো কিছু টাকা রাখতে হবে। ওখানে গিয়ে তো ওখানেও তো কোনো কাজ করবে না। এবার স্টেশনে গিয়ে তো লোকের কাছে ভিক্ষা যেতে পারবো না, দাদা কিছু টাকা দেন আমাকে, যেতে হবে। ভাই দেশের নাম খারাপ হয়ে যাবে। আমি যদি এখন ইন্ডিয়ান লোক হয়ে যদি এখন লোকের কাছে এখন টাকা হাত পেতে চাই, ভাই দেশের নাম খারাপ হয়ে যাবে। যে তখন বলবে হ্যাঁ দেখো ভারতীয়রা এখানে এসে ভিক্ষা করছে। কার্ড আছে বাট কোনো কার্ড কাজ করছে না। মানে গার্লফ্রেন্ড ধরুন 5-6টা, কিন্তু আলটিমেট কেউই ভালোবাসে না। গল্পটা এরকম। ট্রেনকে ভালোবাসতে শিখেছি আমাদের কৌশিকদার কাছ থেকে। গার্লফ্রেন্ড ধোকা দিলেও দিতে পারে, কিন্তু কৌশিক বেলা 3:05 ফাইনালি আমার ট্রেন দিয়ে দিয়েছে এখান থেকে। ট্রেন নাম্বার 772 আর ট্র্যাক নাম্বার হচ্ছে 9। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে এটাই সব থেকে হাই স্পিড ট্রেন এবং এটাই হচ্ছে রাশিয়ার বুলেট ট্রেন। যে বুলেট ট্রেনের কথা শুনেছি, যে বুলেট ট্রেনের ভিডিও দেখেছি, আর সেই বুলেট ট্রেনে চড়ার স্বপ্ন সার্থক হচ্ছে আমার সাথে আমার চ্যানেলের সেই সমস্ত দর্শক বন্ধুদের, সেই সমস্ত হিতাকাঙ্ক্ষীর যারা বলেছিলেন দাদা এবার আপনার কাছ থেকে ইন্টারন্যাশনাল ট্রেন ব্লগ দেখতে চাই। এতদিন রাজধানী, শতাব্দী, দুরন্ত, গতিমান এত ট্রেন নিয়ে কথা বলেছি, আজ ফার্স্ট টাইম বুলেট ট্রেনে ট্রাভেল করছি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে। এই হচ্ছে রাশিয়ার বুলেট ট্রেন বা স্যাপসন ট্রেন। এই জার্নিতে আমার ওয়াগন নম্বর হচ্ছে 10। টিপ টিপ বৃষ্টিকে সঙ্গী করে উঠে পড়লাম বেলা 3:30 ট্রেনে। উঠে ট্রেনওয়ালাকে দেখাতে হলো আমার টিকিট আর পরিচয়পত্র হিসাবে পাসপোর্ট। টিকিটের থেকেও এখানে পাসপোর্টের গুরুত্ব বেশি। তারপর বললো ইওর সিট নাম্বার হচ্ছে 52, চলো। ট্রেনে বোর্ড করার সঙ্গে সঙ্গে একজন কোচ অ্যাটেন্ডেন্ট এসে আমার সঙ্গে ট্রলি ব্যাগটা ডিঙিয়ে রেখে দিল ব্যাগ রাখার নির্দিষ্ট জায়গাতে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে এই ট্রেনের কমফর্ট ক্লাস। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 52। ডেফিনেটলি আমি জানলার ধারে জায়গা পাবো না। 51টা হচ্ছে উইন্ডো সাইড। ট্রেন নাম্বার এবং সেই সাথে কোথা থেকে আমরা কোথায় যাব, ট্রেন ছেড়ে কখন পৌঁছাবে। এই জার্নিতে দরজা ধারে দাঁড়িয়ে আমি হয়তো কোনো স্পিচ দিতে পারবো না, বাট এই বুলেট ট্রেনের জার্নির কিন্তু ফিলিংস অবশ্যই দিতে পারবো। বাইরে ঠান্ডা, হয়তো এতক্ষণে 1 বা 2 পৌঁছেছে, বৃষ্টি, মাঝে মধ্যে স্নোফল, বাট উত্তেজনার পারদ আজকে 108 ডিগ্রি। এটা ছাড়বে 3:30, ওটা ছাড়বে 3:40। 10 মিনিটের গ্যাপে দুটো বুলেট ট্রেন রান করবে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে। টাইম হয়ে গেছে, যিনি সুপারভাইজার আছেন বললেন উঠে পড়ুন ভাই। এখন বাজে হচ্ছে 3:28, ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি। ওইদিকে ট্রেনের সব যাত্রীরা উঠছে, এইদিকে ট্রেনের যাত্রীরা সব উঠেই পড়েছে। হ্যালো ভাই, আমার কাছে ট্রেন জার্নিটা না টাইটানিক জাহাজের চড়া থেকে কোনো অংশ কম নয় ভাই। 29 আর 1 মিনিট, ট্রেন এখানে টাইমেই ছাড়ে ভাই। পরে ছুটে এসে ওঠার কোনো চান্সই নাই। বন্ধ, গেট ক্লোজড, লক। এখানকার যে কন্ডাক্টর সাহেব আছেন তিনি ইনস্ট্রাকশন দিলেন ওয়াকিটকিতে, ডোর লকড ওদের ভাষায়। চলুন আমরা একটু মস্কো স্টেশনকে টাটা জানাই যখন ট্রেন ছাড়বে। This is beautiful Russian woman. Yeah. Yes? В пути следования вы можете воспользоваться услугами бистро, мобильного бара, সনিক সাউন্ডের মতো আওয়াজ, আর সেই স্মুথ। এবার জায়গায় যাওয়া যাক। যাক, ভেতরে শুধু ডিজাইনটা দেখুন। এটা হচ্ছে লাগেজ স্পেস, যেখানে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। উপরেও রয়েছে লাগেজ স্পেস। সিট হচ্ছে এরকম কালারিং সিট, কারণ এটা হচ্ছে ফ্যামিলি। বাট আমরা একটু যাব হচ্ছে সামনের দিকে। প্যানাম্বুলেটার এখানে রাখার জায়গা রয়েছে, যেহেতু এটা ফ্যামিলি জোন। এখানে জ্যাকেট ট্যাকেট, জামা কাপড় সব ঝোলানোর জায়গা রয়েছে। যদি ভিজে টিজে যায়, জুতো পরিষ্কার করার থাকলে করে নেওয়া যেতে পারে এখানে।
সামনে টেবিল রয়েছে। এখনো অবধি এই সিটের প্যাসেঞ্জার আসেনি, না আসলেই ভালো। এই যে একটা ট্রেন মিস করার উপরে আজকে কত ঝামেলা করে, কত টেনশন নিয়ে, কত এদিক ওদিক করে যে ট্রেন পেলাম, এখানে বাঙালি সবসময় এগিয়ে। ট্রেন মস্কো ছাড়ার পর প্রথমেই চোখ গেল PIS বা প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের দিকে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে এই ট্রেন কোন কোন জায়গার উপর দিয়ে যাবে এবং কোন কোন স্টেশনে দাঁড়াবে তার সব কিছু শো করছে এই PIS এ। আর পরবর্তী স্টেশনে পৌঁছানোর টাইম হচ্ছে 5:11। এই টাইমটুকু ট্রেন কিন্তু মানে 1 ঘন্টা 38 মিনিট আমাদের ট্রেন ননস্টপ রান করবে। ছুঁচোমারা বিচের মধ্যে এরকম করে ছিল, তারপরে দেখলাম না এটা হচ্ছে অ্যালকোহল, হাত পরিষ্কার করার জন্য। চিকেন ওকে। ট্রেনের ক্যাটারিং স্টাফ অর্ডার নিয়ে গেল, হোয়াট ডু লাইক, চিকেন অর পর্ক? আমি বললাম অবশ্যই ভাই চিকেন। এরপরে সে জিজ্ঞেস করলো কফি না চা? আমি বললাম কফি। বললো উইদাউট মিল্ক আর উইথ মিল্ক? আমি বললাম উইথ মিল্ক। থ্যাংক ইউ। একটা কি প্যাকেটে সব দিয়ে গেল ভাই। ট্রেন ছাড়তেই এখন 132 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড নিয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড। আমার প্ল্যান ছিল জাপানে যাওয়া, জাপানের বুলেট ট্রেনে যাওয়া, বাট আমার জাপানের ভিসা নিয়ে একটু প্রবলেম ছিল, মানে এই ভিসা তখনও চালু হয়নি, সেই জন্য রাশিয়ায় এসেছিলাম। রাশিয়াতেও বুলেট ট্রেন চলে, জাপানেও চলে, চায়নাতেও চলে। চায়নার বুলেট ট্রেন এখন হাই স্পিডে চলে, ওটা হাইস্ট আছে। বিভিন্ন কোম্পানির বুলেট ট্রেন আছে, তারা বিভিন্ন কান্ট্রিতে এই ট্রেন চালায়। কেন ক্ষমা চাইবো? সকাল থেকে একটানা জার্নি করে চলেছি, আগের ট্রেন মিস করেছি, আর বইয়ের সাথে লাগাতার 48 ঘন্টা ধরে ভিডিও কলে ঝগড়া এই টপিক নিয়ে তুমি কেন তোমার পুরনো বান্ধবীর সাথে কথা বলেছো? আমি ব্যস্ত যে সুস্মিতা, আমার ফোনে চার্জ নেই, একটু বোঝার চেষ্টা করো জাস্ট। 140-এর কাছাকাছি ট্রেন চলছে, কোনো জার্কিং নেই, আর সিটগুলো কি কমফোর্টেবল? সালা মনে হচ্ছে ফ্লাইটের বিজনেস ক্লাসে বসে আছি ভাই। চোখের পলকেই আমাদের ট্রেন ছুঁয়ে ফেললো 195 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড। এই স্পিডে ট্রেন চলছে, লুপ লাইন যখন মেন লাইন এসে মিশছে, হালকা ঝাঁকুনি আর খাট 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 আওয়াজ, আর কিচ্ছু নাই। গাড়ি ছুটছে কি ভাই 197 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রিডিং লাইট, এরকম হচ্ছে হ্যান্ড রেস্ট। এগুলো মিউজিক টিউজিক শোনার জন্য সব সিস্টেম আছে। এখানে 3.5 mm জ্যাক লাগানোর জায়গা আছে। এই সামনে কিছু ম্যাগাজিন রাখা রয়েছে। এই যে ক্যাটালগুলো আছে না, এখানে এই ট্রেন সম্পর্কে বলা আছে, টাইমিং, স্পিড, কখন পৌঁছাবে, এইচ অ্যান্ড এভরিথিং এই ট্রেন সম্পর্কে আছে। কোন অ্যাপস থেকে ট্রেনের টিকিট বুক হবে, ভাই কোনটা যে ওভারটেক আর কোনটা যে ক্রসিং কিছু বুঝতে পারছি না। চোখের নিমেষে ট্রেন হারিয়ে যাচ্ছে। জীবনে চলার পথে আজ রাশিয়ার বুলেট ট্রেন যাচ্ছি, কালকে জাপানের যাবো, পরশু হয়তো চায়নার ট্রেন যাবো বা অন্য কোনো দেশের ট্রেন যাবো। বাট তাও আমি বলবো আই অ্যাম ফ্যান অফ ইন্ডিয়ান রেলওয়েজ। আমার জন্য কিন্তু ভাই ওই ট্রেনই ঠিক আছে, কিংবা লালগোলা প্যাসেঞ্জার। কত রকম ওঠে খাবার, কত রকম খাবারের কথাতেই মনে হলো ট্রেন ছাড়ার পর ওই ক্যাটারিং স্টাফ এসে যে খাবারের প্যাকেটটা ধরে দিয়েছিল তাতে ছিল একটা চিকেন ক্রসেন্ট, জলের বোতল, স্ট্রবেরির কোনো একটা আইটেম, সঙ্গে কফি, লিকুইড দুধ আর সুগার পাউচ। ব্যস্ততার কারণে আজকে সারাদিনে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করার সময় পাইনি। এদিকে ট্রেনে যে সমস্ত খাবার দিল তাতে পেট কিংবা মন কোনোটাই ভরল না। তাই সবসময় সঙ্গী হিসাবে ব্যাগে যে মুড়ি চানাচুর থাকে ওই দিয়েই আপাতত খুন্ডে বৃত্তি করলাম। ভাই বুলেট ট্রেনে জার্নি হবে কিন্তু মুড়ি চানাচুর হবে না, এটা মানা যায় না। মুড়ি চানাচুরের সঙ্গেই ছিল KFCর কোনো একটা আইটেম, যেটা মস্কো স্টেশন থেকে কিনেছিলাম ট্রেনে ওঠার আগে। $218 কিলোমিটার পর্যন্ত স্পিড ছুঁয়ে নিয়েছে আমাদের এই বুলেট ট্রেন। বা ট্রেনের ভেতরে বসে কোনো ফিলিংস নেই, মনেই হচ্ছে না যে এত স্পিডে ট্রেন ছুটছে। এর যে সাসপেনশন লেভেল বিভৎস। এবারে শেয়ার করি রাশিয়ার এই হাইট স্পিড ট্রেনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে রাশিয়ার এই সাবসান ট্রেন 240 থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিড মেনটেন করে। ফলে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ 645 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেন কভার করে তার সর্বনিম্ন 3 ঘন্টা 30 মিনিটের জার্নিতে। যদিও এই ট্রেন তার ম্যাক্সিমাম স্পিড 350 কিলোমিটার প্রতি ঘন্টাতেও চলতে সক্ষম। প্রতিটি সাবসান ট্রেনের ওয়াগান
বা কামরা সংখ্যা হচ্ছে 10। ট্রেনের লেন্থ 250 মিটার। পুরো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা 538 জন। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, ডাইনিং ক্লাস এবং ফ্যামিলি ক্লাস। এই ট্রেনে পেটস নিয়েও ট্রাভেল করা যায়, কিন্তু সেই পেটসের ওজন সর্বোচ্চ 10 কেজির মধ্যে রাখতে হবে। বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে 10 নম্বর কামরার একটি বিশেষ জায়গায়। ফ্রি ওয়াইফাই, ফুড, অ্যালকোহল সবকিছুই প্রোভাইড করা হয় বিজনেস ক্লাসে। বাকি সব ক্লাসে এই ফুড, অ্যালকোহল কিংবা ওয়াইফাই আলাদাভাবে পারচেস করতে হবে। রাশিয়ার এই সাবসান ট্রেনকে স্পেশালি ডিজাইন করা হয়েছে অল ওয়েদার অ্যাপ্রোচ ট্রেন হিসাবে। এই কারণেই -50 ডিগ্রি তাপমাত্রাতেও এই ট্রেন স্বচ্ছন্দে চলাচল করতে পারে। বিশ্বের সবথেকে দ্রুততম পাখি পেরেগ্রিন ফ্যালকন, আর রাশিয়ান শব্দ সাবসান বলতে ওই পেরেগ্রিন ফ্যালকন পাখিকেই বোঝানো হয়। এই যে আমাদের ট্রেন চলছে এত স্পিড নিয়ে, আমি এখনও অবধি কোথাও লেভেল ক্রসিং দেখিনি। রেলপথের দুই পাশে কিন্তু ফেন্সিং করা রয়েছে, মানে মানুষ, গবাদি পশু কেউ কিন্তু রেল লাইনের ধারে নেই। কামরার ভেতরে যে এলসিডি রয়েছে সেখানে বিভিন্ন ইনফরমেশনের সাথে সাথেই মাঝে মাঝে ট্রেনের ব্যাকসাইডের ক্যাব ভিউ দেখা যাচ্ছে। Выход на станции Вышний Волочок будет осуществляться из вагонов 2, 3, 6, 8 и 9. রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে প্রতিদিন 13টা করে সাবসান ট্রেন চলাচল করে। শনিবার এবং রবিবারে এই ট্রেনের সংখ্যাটা বাড়ে। আর এই যাত্রাপথে রয়েছে মোট 6টা স্টেশন। আর আমাদের ট্রেনের প্রথম স্টপ বোলোগোয়ে। বোলোগোয়ে স্টেশনে আমাদের এই ট্রেনে হল্ট ছিল 1 মিনিট। একদল যাত্রী নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকদল যাত্রী ট্রেনে উঠল। ট্রেন বোলোগোয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছু পরেই নিজের জায়গা থেকে উঠে পড়লাম। উদ্দেশ্য এই ট্রেনের বাকি কামরাগুলো ঘুরে দেখা এবং আপনাদেরকেও দেখানো। এই হচ্ছে ভেস্টিবিউল, কোনো জার্কিং নেই, স্মুথ। গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। এদিকে কাপ রয়েছে জল খাওয়ার জন্য। এটা একটা সাইডে এলসিডি টিভি রয়েছে। কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে এখানে। সব জায়গাতে দেখছি যে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। ট্রেনেও কিন্তু খাবার দাবার বিক্রি হচ্ছে। এত স্পিডে ট্রেন চলছে, ট্রেনের এই যে কামরার মাঝখান দিয়ে হাঁটছি, কোনো রকম কোনো ঝাঁকুনি নেই। 198 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চলছে। এই যে ভেস্টিবিউলে দাঁড়িয়ে আছি, এত স্মুথ, এত সুন্দর সাসপেনশন এই ট্রেনের। এই হচ্ছে বিস্ট্রো কার বা এখানকার প্যান্ট্রি কার, যেখানে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। হ্যালো, বিস্ট্রো কার না? বিস্ট্রো। সেপারেট একটা কম্পার্টমেন্ট রয়েছে ট্রেনে, যেখানে আপনারা কিন্তু পছন্দ মতো খাবার এখানে অর্ডার করতে পারবেন। এখানে ছবিও রয়েছে, এখানে মেনু কার্ডও রয়েছে। সেই খাবার কিন্তু আপনারা অর্ডার করে এখানে খেতে পারবেন। আর যেরকম আমরা রেস্টুরেন্টে দেখি না, বা কোনো ক্যাফেতে দেখি যেখানে এরকম ছবি দিয়ে খাবারের দাম টাম লেখা রয়েছে, এখানেও কিন্তু ঠিক সেরকমই রয়েছে। খাবারের ছবি এবং হচ্ছে খাবারের নাম, খাবারের দাম। এবং এই খাবার নিয়ে কিন্তু প্যাসেঞ্জাররা, এখানে ছোট টেবিল মতো রয়েছে যেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা চা নিলাম, এরকম একটা জলের বোতল নিলাম। সব কিছু নিয়ে এখানে আমার বিল হলো হচ্ছে ভাই 320 রুবেল। আর এই যে বিস্ট্রো কার বা রেস্টুরেন্ট কার, এতেও কিন্তু ট্রাভেল করা যায়। এর এই কম্পার্টমেন্টের একটা পার্ট দিয়ে দেওয়া হয়েছে এই বিস্ট্রো কার বা রেস্টুরেন্টকে, আর আরেকটা পার্টে এরকম আর কি সিট রয়েছে। এই সিটেও কিন্তু যাত্রীরা বসে ট্রাভেল করতে পারবেন। এই ট্রেনে কিন্তু যখন আপনি ট্রাভেল করছেন, আমি বলেছি এখানে অনেক রকম ক্লাস আছে। ইকোনমি আছে, ভিআইপি আছে, ফার্স্ট ক্লাস আছে, ফ্যামিলি আছে, কমফোর্ট আছে, তেমনি বিস্ট্রো কারও কিন্তু আছে। কেউ যদি মনে করে বিস্ট্রো কারের টিকিট কাটবো, এখানেও কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। ইন্ডিয়ান রেলওয়েজে কখনো প্যান্ট্রি কারে জার্নি করতে পারি না, ওরকম কোনো অপশান নেই। বাট এরা কিন্তু একটা কামরাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ফ্লোর দেখুন এখানে কত সুন্দর ফ্লোর। এটা হচ্ছে আরেকটা ক্লাস এই ট্রেনের। এই হচ্ছে এই ট্রেনের বিজনেস ক্লাস। এই বিজনেস ক্লাসের টিকিটই আমার ছিল, যে বিজনেস ক্লাস আমি মিস করেছি। ভাগ্যের কি পরিহাস ভাই, এইভাবে দূর থেকে উঁচু করে দেখতে হচ্ছে। বিজনেস ক্লাসে শুধু সিটগুলোই সুন্দর নয়, বিজনেস ক্লাসে যে ট্রেন বালারা আছে তারাও সুন্দরী। ট্রেন বালারা ভাববে যে এই প্যাসেঞ্জারটা ক্যামেরা নিয়ে মেয়ে দেখছে, বাট এদেরকে আমি কোনো বোঝাতে পারবো না ভাই আমি রিয়েল ফ্যান। শুধু এই ক্লাসটা দেখছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম যে ভাই দেখো কীরকম এখানে সিট হয়, প্লাস এখানে খাবার দাবারও হয় ভাই। বাট আমি যখন ওখানে গেলাম, আমাকে বললো, ওদের ভাষাতে বললো যে আপনি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতে পারেন, বাট ভেতরে অন্য ক্লাসের যাত্রী অ্যালাউ নয়। ভাগ্যের এমনই পরিহাস ভাই, যেখানে আমার বসে জার্নি করে খাওয়া দাওয়া এনজয় করার কথা 14,000 রুবেলের টিকিট কেটে, সেখানে আমি ঢুকতেই পারছি না ভাই। ঠিক আছে ভাই, হোতা হ্যায়। এরপরে জাপানে গিয়ে ব্লগস বানাবো, তখন ট্রেন মিস করবো না। দেখো এখানে বাচ্চারা কিন্তু কার্টুন দেখছে, সামনে সব ভিডিও গেমস রাখা রয়েছে, জয়স্টিক রাখা আছে। আর এখানে এরা কিন্তু ট্রেনে চালাচ্ছে, ট্রেনে যেতে যেতে ট্রেনের গেম খেলছে। বাচ্চাদের জন্য এই জোনটা হচ্ছে বেস্ট জোন। বিজনেস ক্লাসে ঢুকতে পারিনি বলে যেটুকু মন খারাপ হয়েছিল, এই কামরার কিড জোনে এসে সেই মন খারাপ কোথাও যেন ভালো হয়ে গেল।
1 মিনিট স্টপ দেওয়ার পরে আমাদের ট্রেন পেরিয়ে এলো আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন চুদোভো, পরবর্তী এবং শেষ স্টেশন সেন্ট পিটার্সবার্গ। সময় বিকাল 5:35। আমাদের ট্রেন ছেড়ে দিল চুদোভো স্টেশন। আর মস্কো থেকে চুদোভো পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করলো হচ্ছে 590 কিলোমিটারের ডিস্টেন্স। আবহাওয়া মেঘলা ছিলই, মাঝে মধ্যে বৃষ্টি, এবার শুরু হলো তুষারপাত। সে এক নৈসর্গীয় দৃশ্য, মুহূর্তের মধ্যে তুষারে ঢেকে যাচ্ছে রেলপথের আশেপাশে সবকিছু। যদিও এতে ট্রেনের গতি কমার কোনো লক্ষণ নেই, তবে লক্ষণীয় ব্যাপার এটাই যে সেন্ট পিটার্সবার্গের সাথে আমাদের দূরত্ব যতই কমছে ততই বাইরের তাপমাত্রা কমতে কমতে 7 ডিগ্রি থেকে এখন 1 ডিগ্রিতে এসে ঠেকেছে। যদিও এই ট্রেনের ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম থাকায় বাইরের তাপমাত্রার কোনো প্রভাবই কামরায় বসে অনুভূত হওয়ার নয়। বুলেট ট্রেন জার্নির সঙ্গে স্নোফল একদম ফ্রি। এর আগে শ্রীনগর থেকে বানিহালের পথে ট্রেন জার্নি করেছি। রেলপথের দুই পাশে প্রচুর বরফও দেখেছি, কিন্তু লাইভ স্নোফল দেখার সুযোগ কোনোদিনই হয়নি। আজ সেই সুযোগটা হয়ে গেল, তাও আবার বিদেশের মাটিতে, খানিকটা অপ্রত্যাশিতভাবে। এদিকটায় স্নোফল খানিক আগে হয়ে গিয়েছে। আমরা মনে হচ্ছে সেন্ট পিটার্সবার্গের কাছেই চলে এসেছি। প্ল্যাটফর্মের কোনায় কোনায় সব বরফ জমে রয়েছে। রেলপথের চারিদিক সাদা হয়ে গিয়েছে। সময় বাড়ার সাথে সাথেই পাল্টে গেল এই যাত্রাপথের আশেপাশের পরিবেশ। প্রকৃতির সবুজ সতেজ রূপ ধীরে ধীরে চেহারা নিল পূর্ণাঙ্গ একটা শহরের। এরই মাঝে কখন যেন তুষারপাত থেমে গিয়েছে। টিপটিপ বৃষ্টির মাঝেই রোদের ঝলকানি। প্রকৃতির এহেন রূপ আমার কাছে অজানা। কানে এলো ঘোষণা হচ্ছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে সেন্ট পিটার্সবার্গ। মস্কো থেকে যখন রওনা দিয়েছিলাম তখনও বৃষ্টি ছিল, আবার যখন সেন্ট পিটার্সবার্গ এসে পৌঁছলাম তখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর বাইরের টেম্পারেচার মনে হচ্ছে এখন 1 কি 2 ডিগ্রি হবে, মারাত্মক ঠান্ডা। এবার আমাকে আমার শীতের পোশাকগুলো যেগুলো ব্যাগে আছে সব বার করতে হবে। সত্যি কথা বলছি, আমি জীবনে এত বড় স্বপ্ন কখনো দেখিনি, বাট আপনারা যারা আমার দর্শক তারা কিন্তু আমাকে স্বপ্নটা দেখতে শিখিয়েছেন। আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন, আপনারা আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন যে না, বাঙালি রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও পা রাখতে পারে। তার জন্য আজকে হয়তো একাকী এই ট্রেনের সফর করে, এত বাধা বিঘ্ন অতিক্রম করে এই ট্রেন জার্নির ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর সেই সাথে বলবো সঙ্গে থাকুন, ভ্রমণের ইতিহাস আমরাই লিখবো। আমি ট্রেন থেকে নেমে ফটো তুলতে না তুলতে প্রিয়ম ফোন করেছে, ও ট্রেনে চলে এসছে মাত্র 10 মিনিটের গ্যাপে। ওই আমাদের শিয়ালদা রাজধানী আর শিয়ালদা দুরন্ত, বিকানি দুরন্ত আর কি, একই ব্যাপার। ওই আজকের জার্নিতে সব থেকে ভালো যে দৃশ্যটা লাগলো সেটা হচ্ছে স্নোফল। যে ড্রাইভার যিনি যে গাড়িটা চালাচ্ছেন, ঠিক আছে, 250 কিলোমিটার পার আওয়ার স্পিডে হু করে গাড়িটা টানছে, আর তার সামনে পুরো এই উইন্ডস্ক্রিনে স্নোগুলো ঠিকরে আসছে, মানে তার ফিলিংসটা কি অসাধারণ ভাবো। এর ওয়াইপার কিন্তু একটাই, কিন্তু ওয়াইপার বিশাল স্ট্রং, একদম সলিড ওয়াইপার। মানে 250 কিলোমিটার ট্রেনটা যে চলবে, বৃষ্টি হতে পারে বা স্নোফল হতে পারে, এইসব এখানে খুব কমন ব্যাপার। মানে সেটাকে একদম প্রতিরোধ করার মতো কিন্তু, সরিয়ে দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রয়েছে গাড়িতে। 3 ঘন্টা 49 মিনিটে চলে এলো 700 কিলোমিটার, ভাবা যায়। প্ল্যাটফর্মের বাইরে বেরোবো আমাদের ট্রেনকে টাটা করে দিয়ে, এবং পরবর্তী কার্যকলাপে আর কি অ্যাক্টিভেট হবো, বলবো সেই পর্ব নিয়ে আপনাদের সাথে পরের পর্বে। আজকের পর্ব যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবে, শেয়ার করবেন, আর প্লিজ 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 সঙ্গে থাকবেন। এরপরে আপনাদের কিন্তু সেন্ট পিটার্সবার্গ এবং তারপরে দেখাবো হচ্ছে দুবাই।